আমার কেন জানি মনে হচ্ছে মালয়েশিয়ায় কিছু একটা আছে। বাড়িতে এসে আব্বুকে বলতে আব্বু অনেক খুশি হলেন। রাতের খাবার খেয়ে রুমে এসে ঘুমানোর চেষ্টা করছি, কিন্তু ঘুম আসছে না। বারবার দিয়ার সে নিষ্পাপ হাসি চোখে ভেসে উঠছে। জানি শেষ রাত বা মধ্যরাত ছাড়া আমার ঘুম আসবে না। গত 5 বছর ধরে এরকমটাই হয়ে আসছে। হঠাৎ মোবাইলের আওয়াজের ভাবনায় জগৎ থেকে বেরিয়ে আসলাম। মোবাইল হাতে নিয়ে দেখি সেই অচেনা নাম্বার থেকে আবার ফোন এসেছে। গত 5 বছর ধরে অনেকগুলো অচেনা নাম্বার থেকে আমার মোবাইলে ফোন আসে। ফোন রিসিভ করলে কেউ ওপাশ থেকে কিছু বলে না, শুধু আমি একটা ছোট্ট বাচ্চার হাউমাউ শুনতে পাই। অনেকবার বিরক্ত হয়ে অনেকগুলো নাম্বার ব্লক মেরেছি, কিন্তু কোনো কাজ হয় না। একটা ব্লক মারলে আরেকটা নাম্বার দিয়ে ফোন দেয়। দিয়া যদি আমাকে কোনো দিন ফোন দেয়, এই আশাতে সিমটাও পাল্টাতে পারি না। প্রথম প্রথম বিরক্ত লাগলেও এখন কেন জানি আমার ওই পিচ্চিটার অস্পষ্ট ভাষা শুনতে ভালো লাগে। তাই এখন প্রত্যেকটা দিন ফোনটা রিসিভও করি। আজও ফোন রিসিভ করে হ্যালো বলার সাথে সাথেই সেই পরিচিত আওয়াজ শুনতে পাই। ওপাশ থেকে আব্বু আম্মু বলে অস্পষ্ট ভাষায় কী যেন একটা বলছে। কিছু বুঝতে পারি না, শুধু এই আব্বু আম্মু ডাকটাই বুঝতে পারি। আজকে আমি মালয়েশিয়া যাচ্ছি। বাড়িতে সবার থেকে বিদায় নিয়ে এয়ারপোর্টে চলে আসলাম। এয়ারপোর্টে এসে ওই দিন যেই লোকটা আমার ইন্টারভিউ নিয়েছিল, সেই লোকের সাথে আরও অনেকগুলো লোকজন দেখতে পারলাম। পরে জানতে পারলাম ওরা আমার মতোই মালয়েশিয়াতে চাকরি করতে সিলেক্ট হয়েছে। ওদের মধ্যে একজনের সাথে আমার অনেক ভাব জমে গেল। ওর নাম জিসান। বিমানে আমার পাশের সিটে বসেছিল। ওর সাথে মিশে বুঝতে পারলাম ছেলেটা একটু বেশি চঞ্চল টাইপের, অনেক বেশি কথা বলে। ফ্লাইট ল্যান্ড করলো মালয়েশিয়ায়। আমি মালয়েশিয়ার মাটিতে পা রাখতেই আমার বুকটা কেঁপে উঠল। বুঝতে পারলাম না কেন হলো এমনটা। মালয়েশিয়া নামটা শোনার পর থেকেই আমার কেমন যেন অদ্ভুত একটা ফিলিংস কাজ করছিল। আমরা যেই কোম্পানিতে কাজ করতে এসেছি, সেই কোম্পানির কয়েকজন লোক এসে আমাদের একটা হোটেলে নিয়ে গেল। আজকে রেস্ট নিয়ে কালকে থেকে অফিস। আমি হোটেলে এসে আমার রুমে ঢুকলাম। ফ্রেশ হয়ে বসে আছি, বসে বসে বোর হচ্ছি। তাই ভাবলাম শহরটা একটু ঘুরে দেখি। রুম থেকে বের হতেই জিসানের সামনে পড়লাম। জিসান আমাকে দেখে হেসে বলল, কি ভাই, কোথায় বের হচ্ছেন? আসলে রুমে বসে বসে বোর হচ্ছিলাম, তাই একটু ঘুরতে যাচ্ছি। আমিও সেম ভাই, চলেন আমিও যাব আপনার সাথে। তাহলে তো ভালোই হয়, আমাকেও একা একা ঘুরতে হবে না। চলেন। হোটেলের বাইরে বের হয়ে জিসানকে বললাম, কোথায় যাওয়া যায় বলেন তো? আমি তো এখানকার জায়গা তেমন একটা চিনি না। জিসান বলল, আমি চিনি ভাই, চলেন ভাই আমরা এখানকার সবচেয়ে বড় শপিং মলে যাই। অনেক সুন্দর একটা শপিং মল। আমরা একটা জিনিস কিনতে হবে। জিনিসটাও কিনলাম আর ঘোরাঘুরিও করলাম। আচ্ছা চলুন। একটা ট্যাক্সি নিয়ে শপিং মলের সামনে এসে নামলাম। সত্যি শপিং মলটা অনেক বড় এবং সুন্দর। শপিং মলের ভিতরে ঢুকতে আমার শরীরে একটা কঠিন ঠান্ডা বাতাস লাগলো, আর আমার বুকের ভিতর ধুকধুক করতে লাগলো। আমি সেখানটায় দাঁড়িয়ে হার্টবিটের ধুকপুকানি ফিল করতে লাগলাম। আমার এরকম হচ্ছে কেন? জিসান বলল, কি ভাই, এখানে দাঁড়িয়ে আছেন কেন? আর কি ভাবছেন? আমি এই শপিং মলে ঢোকার সাথে সাথেই আমার শরীরে কীরকম জানি ঠান্ডা বাতাস লাগলো। হা হা হা। আরে ভাই, এটা এসির বাতাস। না, এটা এসির বাতাস হতে পারে না। এসির বাতাস এত মোলায়েম আর কঠিন নয়। আর এই বাতাসটা একেবারে আমার বুকের ভিতর লেগেছে। আরে ভাই, কী সব আবুল তুবুল বলছেন? আমি জোরে একটা নিঃশ্বাস ফেলে বললাম, না কিছু না, চলেন। তারপর জিসানকে নিয়ে লিফটে করে শপিং মলটার 3 তলায় উঠলাম। জিসান ঘুরে ঘুরে টি শার্ট দেখছে, হয়তো টি শার্ট কেনার জন্য আসছে। আমি আর ওকে জিজ্ঞেস করলাম না। জিসান একটি টি শার্ট হাতে নিয়ে চেঞ্জ রুমে চলে গেল। আমার একটা শার্ট অনেক ভালো লাগছে, সেই শার্টটাই নেড়ে চেড়ে দেখছিলাম। হঠাৎ আমার চোখ আটকে গেল একটা মেয়ের ওপর। মেয়েটা আমার ঠিক উল্টো দিকে মুখ করে লিফটের সামনে দাঁড়িয়ে আছে। মেয়েটাকে আমার এত চেনা চেনা লাগছে কেন? আমি মেয়েটার মুখ দেখতে না পারলেও আমার কেন জানি মনে হচ্ছে মেয়েটা আমার অনেক দিনের চেনা কেউ। আমার হার্টবিট অনেক স্পিডে দৌড়াচ্ছে। দৌড়ে আমি মেয়েটার কাছে যেতে লাগলাম। আমি দৌড়ে মেয়েটার কাছে যাওয়ার আগে মেয়েটা লিফটে উঠে গেল। আমি লিফটের সামনে এসে দেখলাম লিফট লেগে গেছে। সেখানে দাঁড়িয়েই হাঁপাতে লাগলাম। হঠাৎ চোখ পড়ল
পাশের সিঁড়ির ওপর। আমি দৌড়ে সিঁড়ি দিয়ে নামতে লাগলাম। নিচতলায় আসতে দেখলাম মেয়েটা শপিং মল থেকে বের হয়ে যাচ্ছে। আমিও দৌড়ে শপিং মল থেকে বের হতে দেখলাম মেয়েটা একটা গাড়িতে উঠে গেছে। গাড়িতে কালো গ্লাস থাকাতে তখনও আমি মেয়েটাকে দেখতে পাই না। গাড়িটা অনেক স্পিডে চলে গেল। আমি সেখানে দাঁড়িয়ে রইলাম। পিছন থেকে জিসান ডাকতে ডাকতে আসলো, নিয়ান ভাই, এই নিয়ান ভাই। আমার পাশে এসে হাঁপাতে লাগলো। আবার বলল, কি ভাই, শপিং মল থেকে এভাবে দৌড়ে বের হচ্ছিলেন কেন? পিছন থেকে আমি এত ডাকলাম, আপনি শুনলেনই না। পরে বলবো, এখন হোটেলে চলুন। সত্যি আপনি অনেক অদ্ভুত ভাই। চলুন। পরের দিন সকালে রেডি হয়ে অফিসে যাওয়ার জন্য হোটেলের বাইরে আসলাম। পিছন থেকে জিসান এসে বলল, কি ভাই, আমাকে ফেলেই চলে যাচ্ছেন? আমি ভাবলাম আপনি হয়তো নিচে আছেন, তাই আমি নিচে আসলাম। অফিসের বস এসে আমাদের নিয়ে গেল। অফিসে আসলাম। অফিসে ঢোকা মাত্রই সেই দিন শপিং মলের মধ্যে একটা ঠান্ডা বাতাস লাগলো। আমি অফিসের ভিতর ঢুকেই কেন জানি অস্থির অস্থির লাগছে। একজন এসে বলল, সবাই এক এক করে ম্যাডামের সাথে মিট করে আসুন। একজন একজন করে একটা রুমে যাচ্ছে আর 4-5 মিনিট পর পর বেরিয়ে আসছে। এইভাবে এক এক করে সবাই গেল। আমি এখনও বসে আছি। জিসান এসে বলল, ভাইজান যান, ভিতরে যান, আর গিয়ে পরী দেখে আসুন। কি বলছেন কি? পরী কোত্থেকে আসলো? আরে ভাই, এই পরী সেই পরী না, এটা মানুষ পরী। মানে? মানে আমাদের বসটা দেখতে একেবারে পরীর মতো। আমাদের কি মেয়ে বস নাকি? ভাই, তাড়াতাড়ি যান। আমি উঠে আমাদের বস মানে মেয়েটার দরজার পাশে এসে বললাম, মে কামিং ম্যাডাম? ইয়েস কামিং। মেয়েটার কণ্ঠ শুনে আমি চমকে উঠলাম। চোখ তুলে তাকাতেই আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। আমি কি দেখছি? আমি নিজের চোখেই বিশ্বাস করতে পারছি না। তখন আমার মুখ দিয়ে শুধু একটা শব্দ বেরিয়ে আসলো, দিয়া। আমি আমার নিজের শরীরে একটা চিমটি কেটে চোখ বন্ধ করে আবার তাকালাম। আমি ঠিকই দেখছি, দিয়া আমার সামনে, আমার পিচ্চি বউ আমার সামনে। কিন্তু এটা কোন দিয়া? এটা কি সেই পিচ্চিটা? পিচ্চিটা তো এখন পিচ্চি নেই, অনেক বড় হয়ে গেছে। এদিকে দিয়া আমাকে দেখে চেয়ারে বসে থাকতে পারল না। চেয়ার থেকে উঠে দাঁড়ালো। মুখটা হা করে আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল, আর গাল বেয়ে চোখের পানি গড়িয়ে পড়ছে। আমি যেই দিয়ার কাছে এগিয়ে গিয়ে কিছু বলতে যাব, তখনই আমার পিছন থেকে একটা বাচ্চা বলে উঠল, আম্মু। আমি পিছনে তাকিয়ে দেখলাম একটা লোকের কোলে 3 থেকে 4 বছর বয়সী একটা বাচ্চা। লোকটা হাতে ড্রাইভার। কিন্তু বাচ্চাটা আম্মু বলল কাকে? বাচ্চাটা সেই ড্রাইভারের কোল থেকে নেমে ছোট্ট ছোট্ট পায়ে দৌড়ে গিয়ে আম্মু আম্মু বলতে বলতে দিয়ার কোলে উঠল। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তার মানে সেদিনের আব্বুর কথাটাই সত্যি হলো। দিয়া অন্য কারোর সাথে বিয়ে হয়ে সংসার করছে। আর তার প্রমাণ হলো এই বাচ্চাটা। আমার সেখানে দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে। বুকের ভিতর অনেক কষ্ট ফিল হচ্ছে। মনে হচ্ছে কেউ বুকে হাতুড়ি দিয়ে পেটাচ্ছে। আমি কিছুক্ষণ ওদের মা মেয়েকে দেখে কেবিন থেকে বেরিয়ে যেতে লাগলাম। পিছন থেকে দিয়া ডাক দিল, এই যে শুনুন। আমি ঘুরে দিয়ার চোখের দিকে তাকালাম। দিয়া একবার আমার চোখের দিকে তাকিয়ে আবার চোখ নিচে নামিয়ে বলল, অফিসের বসকে কোনোদিন নাম ধরে ডাকতে নেই, এই ভুলটা যেন আর না হয়। আমি দিয়ার কণ্ঠে রাগ, মান, অভিমান ফিল করলাম। কিছুক্ষণ দিয়ার দিকে তাকিয়ে থেকে বললাম, জি ম্যাডাম, বলে আমি আবার বেরিয়ে যেতে লাগলাম। পিছন থেকে দিয়ার মেয়েটা দৌড়ে এসে আমার হাত ধরলো আর তুতলিয়ে তুতলিয়ে বলল, আঙ্কেল, আমি তোমাকে চিনি। আমি মেয়েটাকে কোলে নিয়ে গালে একটা চুমু দিয়ে বললাম, কিভাবে চেনো? তোমাকে আমি আম্মুর ফোনে দেখেছি। মেয়েটার কথা শুনে আমি দিয়ার দিকে তাকালাম। দিয়া মেয়েটাকে ধমক দিয়ে বলল, হিয়া, এদিকে আসো বলছি। মেয়েটা বলল, না, আমি যাব না, আমি আঙ্কেলের কাছে থাকবো। বলেই আমার গলা 2 হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরল। দিয়া রেগে সেখান থেকে উঠে এসে মেয়েটাকে আমার কোল থেকে টেনে নিয়ে নিল। মেয়েটা কান্না শুরু করে দিল। তারপর অন্যদিকে মুখ করে বলল, আপনি এখন আসতে পারেন, আর গিয়ে আপনার কাজ শুরু করে দেন। আমি সেখান থেকে বেরিয়ে আসলাম। দিয়ার কথায় আসি, নিয়ান বেরিয়ে যাওয়ার সাথে সাথেই দিয়া কেবিনের দরজাটা লক করে এসে কান্না করতে লাগলো। দিয়ার চিৎকার দিয়ে কান্না করার ইচ্ছে করতেছে, কিন্তু অফিস বলে সেটা করতে পারছে না। দিয়া হাত দিয়ে মুখ চেপে কান্না করতে লাগলো। কান্না করছে আর বলছে, আমি কি করে পারলাম আমার নিয়ানের সাথে এরকমভাবে কথা বলতে, যাকে আমি আমার জীবনের
চাইতেও বেশি ভালোবাসি, তাকে কি করে পারলাম এরকম অপমান করতে? এইগুলো বলছে আর মুখ চেপে কান্না করছে দিয়া। দিয়ার মেয়েটা তার মার কান্না দেখে বলল, আম্মু তো তুমি কেঁদো না, আমি আর যাব না ওই আঙ্কেলটার কাছে। দিয়া ওর মেয়েকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো আর বলল, তুই ওর কাছে যাওয়ায় আমি কাঁদছি না, তুই ওর কাছে যাওয়াতে আমি আরও খুশি হয়েছি। বলেই দিয়ে মেয়েটার কপালে একটা চুমু খেলো। দিয়া এখন বুঝতে পারলো কালকে শপিং মলে কেন তার মনে হয়েছিল যে নিয়ান তার আশেপাশেই ছিল। তার মানে সত্যি নিয়ান শপিং মলে ছিল। দিয়া চোখের পানি মুছে জোরে একটা নিঃশ্বাস নিল। এখন দিয়ার ভেতরটা একটু হালকা লাগছে, কারণ আজ ৫টা বছর পর নিয়ানকে দেখল সে। আমি সামনে এগোচ্ছি আর ভাবছি এটাই আমার প্রাপ্য ছিল। আমি মেয়েটাকে একসময় কত কষ্ট দিয়েছি, এখন মেয়েটার চেয়ে দ্বিগুণ কষ্ট আমি পাচ্ছি। হ্যাঁ, এটাই আমার প্রাপ্য। আমাকে অনেকক্ষণ পর কেবিন থেকে বেরিয়ে আসতে দেখে জিসান এগিয়ে আসলো। এসে বলল, কি ভাই, এতক্ষণ ধরে আমাদের পরিবস আপনাকে কি পরীক্ষা নিচ্ছিল? জিসান আমাকে চোখ টিপে বলল, চুপ হয়ে আছি। জিসান আবার বলল, সাবধান ভাই, অন্য কোনো ধান্দায় পড়েন না। আমাদের পরিবসটা কিন্তু মেরিট, আর আমাদের ম্যাডামের হাজব্যান্ড হচ্ছে এই সারা কোম্পানির মালিক। আমি বললাম, ও আচ্ছা। আপনার মুখটা এমন লাগছে কেন ভাই? আপনার কি কিছু হয়েছে? আমি একটা নকল হাসি দিয়ে বললাম, না ভাই, কিছু হয় নাই। আব্বু আম্মুর কথা একটু মনে পড়ছে, তাই একটু মন খারাপ। আচ্ছা চলুন ভাই, এখন কাজে লেগে পড়ি। আমি আমার ডেস্কে গিয়ে বসলাম। আমার ডান সাইডে একটা মালয়েশিয়ান ছেলে আর বাঁ সাইডে একটা মেয়ে, দেখে মনে হচ্ছে বাংলাদেশি। এই অফিসে প্রায় লোকই বাংলাদেশি। মেয়েটা আমাকে তার পাশে বসতে দেখে বলল, হাই, আমি রাইসা রহমান, বলে আমার দিকে তার একটা হাত বাড়িয়ে দিল। আমি হাত বাড়িয়ে হ্যান্ডশেক করতে লাগলাম আর বললাম, আপনি কি বাংলাদেশি? জি। একটা কথা বলবো? হ্যাঁ বলুন। আপনি দেখতে অনেক হ্যান্ডসাম আর কিউট। আমি কিছু বললাম না, কষ্ট করে শুধু একটা হাসি দিলাম। আমি কম্পিউটার অন করার সাথে সাথেই দিয়ার মেয়েটা এসে হাজির। আঙ্কেল আঙ্কেল বলে আমার কোলে উঠে এসে বসলো। আমি বললাম, তুমি আবার আমার কাছে আসছো কেন? তোর আম্মু বকবে তো? না, বকবে না, আমি আম্মুকে বলে এসেছি। আচ্ছা তোমার নাম কি? হিয়া। দিয়া ওর মেয়ের নামটা নিজের নামের সাথে মিল রেখেই রাখছে। আমি 2 হাত দিয়ে ওর গাল টিপে বললাম, খুব সুন্দর নাম, আর তুমি অনেক কিউট। আঙ্কেল, আমিও তো তোমাকে এটাও করি, বলে ওর ছোট্ট হাত দিয়ে আমার গাল টিপে ধরে হাসতে লাগলো। হিয়ার হাসি দেখে আমি ওর দিকে তাকিয়ে রইলাম। হিয়া সেম দিয়ার মতোই হাসে। তারপর হিয়া আমার দাড়িতে হাত দিয়ে বলল, আঙ্কেল, এগুলোর নাম কি? এগুলোর নাম দাড়ি। হিয়া নিজের গালে হাত নিয়ে মুখ গোমড়া করে বলল, আমার নাই কেন? হিয়ার কথা শুনে আমার হাসি চলে আসলো। আমি ওর কথা শুনে হাসতে হাসতে বললাম, তোমার কোনোদিনও উঠবে না মামনি, কারণ তুমি মেয়ে। আমি আবার বললাম, আচ্ছা মামনি, তোমার আব্বু এখন কই? আব্বুকে? সে কি, তুমি তোমার আব্বুকে চেনো না? দিয়া এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের কাণ্ড দেখছিল আর হাসছিল। নিয়ানের প্রশ্নে হিয়াকে চুপ থাকতে দেখে দিয়া ওদের দিকে এগিয়ে এসে বলল, হিয়া, ওর আব্বুকে পাপ্পা বলে ডাকে। হঠাৎ করে কথায় পিছন ফিরে তাকিয়ে দেখলাম দিয়াকে দেখে আমি বসা থেকে উঠে দাঁড়ালাম। দিয়া কথাটা বলে আমার দিকে তাকিয়ে রইল। আমি ওর থেকে চোখ নামিয়ে বললাম, সরি ম্যাডাম, আপনার মেয়ে আসলে আমার কাছে। আমাকে বলতে না দিয়ে দিয়া বলল, ইটস ওকে। তারপর দিয়া হিয়াকে আমার পাশ থেকে তুলে নিয়ে যেতে যেতে বলল, চল হিয়া, কিছু খাবে? বাড়ি থেকে না খেয়েই চলে এসেছে। আমার দিকে একবার তাকিয়ে চলে যেতে লাগলো। পাশ থেকে রাইসা এতক্ষণ আমাদের দেখছিল, আমাকে বলল, আমাদের ম্যাডাম কি আপনার পরিচিত কেউ? আমি মেয়েটার প্রশ্ন শুনে চুপ করে রইলাম। আমি মেয়েটাকে কি বলবো কিছু বুঝে উঠতে পারছি না। জি। রাইসা আমাকে আর কিছু প্রশ্ন করার আগে আমি বললাম, এক্সকিউজ মি, আমি একটু আসছি, বলে আমি অফিসের ওয়াশরুমের দিকে যেতে লাগলাম। অফিস শেষে আমি আর জিসান দাঁড়িয়ে আছি অফিসের বাইরে। অফিস বাসের জন্য অপেক্ষা করছিলাম। জিসান আমাকে বলল, ভাই, আপনি এখানে দাঁড়ান, আমি গিয়ে দেখে আসছি বাসটা এখনও আসছে না কেন। এই বলে জিসান চলে গেল। আমি একা একা আনমনে দাঁড়িয়ে আছি। পেছন থেকে দিয়া হিয়াকে কোলে নিয়ে বের হলো। হিয়া আমাকে দেখে দিয়ার কোল থেকে নেমে দৌড়ে আমার কাছে আসলো। আমার সামনে এসে একটা হাসি দিয়ে বলল, আঙ্কেল, মাথা নিচু করো। আমি মাথা নিচু করতেই হিয়া আমার গালে একটা চুমু খেলো। তারপরে হিয়া দিয়ার কাছে গিয়ে ওর হাত ধরে টানতে লাগলো।
দিয়া বলল, কি হলো হিয়া, আমাকে টানছো কেন? আসো না আম্মু। হিয়া দিয়াকে টানতে টানতে আমার সামনে নিয়ে এলো। দিয়া আমার দিকে একবার তাকিয়ে চোখ নিচে নামিয়ে নিল। হিয়া বলল, আম্মু, আঙ্কেলকে চুমু দাও। আমরা দুজন দুজনের দিকে চোখ বড় বড় করে তাকালাম। দিয়া লজ্জায় লাল হয়ে গেল। তারপর হিয়াকে ধমক দিয়ে বলল, হিয়া, এসব কি হচ্ছে? আমি দিয়াকে বললাম, প্লিজ ম্যাডাম, ওকে বকবেন না, আমি ওকে বুঝিয়ে বলছি। আমি হাঁটু করে বসে হিয়ার গালে হাত দিয়ে বললাম, হিয়া মামনি শোনো, তোমার আম্মু তোমার আব্বুকে মানে তোমার পাপাকে ছাড়া অন্য কোনো ছেলেকে চুমু খেতে পারবে না। কিন্তু আম্মু তো পাপাকে চুমু দেয় না। আম্মু তো তোমার ফটোতে দিয়ে হিয়ার মুখ চেপে ধরলো। তারপর হিয়াকে কোলে নিয়ে যাচ্ছে। চল হিয়া, দেরি হয়ে যাচ্ছে বলে আমার দিকে একবার তাকিয়ে গাড়িতে উঠে গেল। গাড়িতে উঠে হিয়া আমাকে হাত নাড়িয়ে টাটা দিতে লাগলো। আমি ওকে হাত নাড়িয়ে টাটা দিলাম। আমি হোটেলে চলে আসলাম। রুমে ঢুকে শার্টটা খুলে একটা তাওয়াল নিয়ে বাথরুমে ঢুকলাম। বাথরুমে ঢুকে শাওয়ারটা ছেড়ে শাওয়ার নিচে দাঁড়িয়ে রইলাম। বুকের ভিতরটা অনেক ভারী লাগছে। অনেক কষ্ট জমে আছে বুকের ভিতরে। আমার দোষে আমি ওর পিচ্চি বউটাকে হারালাম। সেদিন যদি আমি ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য ঘর থেকে বেরিয়ে না যেতাম, তাহলে আজ আমাকে ওকে এই অবস্থায় দেখতে হতো না। আমার চোখের পানি আর শাওয়ারের পানি এক হয়ে নিচে পড়ছে। আমার পিচ্চিটা এখন আমার নেই। এখন সে অন্য কারো বউ, অন্য একজনের মেয়ের মা। যখন ওর মেয়েটা আমার কাছে আসে, জানি না কেন জানি আমার সব কষ্ট ভুলে যাই। এখন আমি নিজেকে একটা কথা ভেবেই সান্ত্বনা দিচ্ছি যে, যাই হোক, আমার পিচ্চিটা তো সুখে আছে, ও সুখে থাকলেই হলো। আমার আর কিছু চাই না। দিয়ার সুখে আমার সুখ। অনেকক্ষণ শাওয়ার নিচে থাকার পর বাথরুম থেকে বেরিয়ে আসলাম। পরের দিন অফিসে যাওয়ার জন্য জিসান রেডি হয়ে আমার রুমে এসে বলল, কি ভাই, আপনি এখনও রেডি হন নাই? অফিস বাস চলে আসছে তো। আমি বললাম, জিসান ভাই, আপনি অফিস বাস দিয়ে চলে যান, আমি পরে একটা ট্যাক্সি নিয়ে চলে যাব। আচ্ছা ঠিক আছে, আমি যাই। আপনি দেরি করবেন না কিন্তু। নতুন নতুন অফিসে জয়েন করেছেন, দেরি করলে সমস্যা হতে পারে কিন্তু। আচ্ছা। আমি ভাবতে লাগলাম, আমার কি আর দিয়ার সামনে যাওয়া ঠিক হবে? ও যখন সুখে আছে তাহলে থাক না সুখে। আমি কেন ওর পথের কাঁটা হয়ে দাঁড়াবো? তাই ভাবলাম আমি আর দিয়ার সামনে যাব না। এদিকে হিয়া অনেকক্ষণ ধরে ওর মাকে বলে যাচ্ছে, চাচ্চু আঙ্কেল এখনও আসছে না কেন? হিয়া প্রতিদিন দিয়ার সাথে অফিসে আসে। দিয়া ওর মেয়েকে বলছে, আসবে, এক্ষুনি চলে আসবে। দিয়াও চিনতে পড়ে গেল। অফিস বাস তো সে কখন চলে আসলো, কিন্তু নিয়ান আসলো না কেন অফিস বাসে? নিয়ান কি আর আসবে না অফিসে? নিয়ান তো আমাকে সহ্যই করতে পারে না। তাহলে কি আমার জন্য আর সে অফিসে আসবে না? আমার নিয়ানকে কি আমি আর দেখতে পারবো না? নিয়ানকে সে আর দেখতে পারবে না? সে কথা মনে পড়তে দিয়ার বুকের ভিতর ধুক করে উঠল। চোখে দিয়ে পানি বেরিয়ে আসলো। এতক্ষণ সে তার কেবিনের সামনে দাঁড়িয়েছিল। হঠাৎই খেয়াল হলো নিয়ান অফিসে ঢুকছে। দিয়ার চোখে মুখে হাসি ফুটে উঠল। হিয়া নিয়ানকে দেখতে পেয়ে দৌড়ে গিয়ে নিয়ানের পা দুটো জড়িয়ে ধরল। আমি হিয়াকে টেনে কোলে তুললাম, গালে একটা চুমু দিলাম। হ্যাঁ, আজ ওর জন্য অফিসে আসতে হলো। আমি যে দিয়ার মেয়েটার মায়ে পড়ে গেছি। হিয়া গাল ফুলিয়ে বলল, আঙ্কেল, আমি তোমার সাথে কথা বলবো না। তুমি এত দেরি করে আসলে কেন? সরি। দেখি কিউটিটার মুখটা। হিয়া মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিল। আমি এবার হিয়াকে কাতুকুতু দিতে লাগলাম। হিয়া খিলখিল করে হাসতে লাগলো। দিয়া ওদের দেখে একটা হাসি দিয়ে চোখ মুছে জোরে একটা নিঃশ্বাস ফেলে কেবিনে চলে গেল। আমি সারাদিন হিয়াকে নিয়েই মেতে থাকলাম। মেয়েটা অনেক পাকা পাকা কথা বলেছে, আর আমি সেই কথা শুনে হাসতে হাসতে ফেটে পড়ছি। দিয়া বারবার কেবিন থেকে বের হয়ে এসে কিছুক্ষণ ওদের দেখে, তারপর একটা হাসি দিয়ে আবার নিজের কেবিনে চলে যায়। এভাবেই সারাটা দিন কেটে গেল। জিসান এসে বলল, ভাই, হোটেল যাবেন না? অফিস তো শেষ হয়ে গেল। আমার যার কথা শুনে হিয়া আমার গলা জড়িয়ে ধরলো। না আঙ্কেল, যাবে না। আমি জিসানকে বললাম, জিসান ভাই, আপনি অফিস বাস দিয়ে চলে যান, আমি সকালের মতো ট্যাক্সি দিয়ে চলে যাব। জিসান চলে গেল। কিছুক্ষণ পর দিয়ে কেবিন থেকে বের হয়ে আমাদের কাছে এসে হিয়াকে বলল, হিয়া আসো, আমরা বাসায় যাব। হিয়া এবার আমার কাঁধে মুখ লুকালো। তারপর বলল, না, আমি যাব না। আমি বললাম, চলেন, আমি আপনাদের গাড়িতে তুলে দিয়ে আসছি। অফিসের বাইরে এসে দিয়ার গাড়ির সামনে আসলাম। দিয়া আগে গিয়ে গাড়িতে বসলো। আমি হিয়াকে বললাম, হিয়া, আমার দিকে তাকাও। হিয়া আমার কাঁধ থেকে মুখ তুলে তাকালো। আমি বললাম,
যাও এখন বাসায়। তুমি এরকম করলে কিন্তু আমি কালকে আর এখানে আসবো না। হিয়া আমার কথা শুনে গাড়িতে উঠে গিয়ে বসলো। আমি হিয়ার গালে একটা চুমু দিয়ে সেখান থেকে চলে যেতে লাগলাম। হঠাৎ পেছন থেকে দিয়া ডাক দিল, এই যে শোনো। আমি পিছন ফিরে তাকাতেই দেখলাম দিয়া গাড়ি থেকে মুখ বের করে আছে। আমি বললাম, জি বলুন। অফিস বাস তো চলে গেছে, তুমি কিভাবে যাবে? দিয়ার মুখে তুমি ডাক শুনে ওর দিকে অবাক চোখে তাকিয়ে রইলাম। দিয়া আবার বলল, আমি তোমাকে কিছু প্রশ্ন করেছি। জি। জি, আমি ট্যাক্সি দিয়ে চলে যাব। তুমি যদি কিছু মনে না করো আমি তোমাকে পৌঁছে দিতে পারি। থ্যাংক ইউ, লাগবে না, আমি চলে যেতে পারবো। দিয়া মুখটা কালো করে ফেললো। হিয়া বলল, আঙ্কেল চলো না আমাদের সাথে। আমি হিয়ার মুখের দিকে তাকিয়ে আর না করতে পারলাম না। উঠে গেলাম ওদের গাড়িতে। আমি এক পাশ আর দিয়া এক পাশে আর হিয়া মাঝখানে। হিয়া আমার কোলে উঠে এসে বসলো। কেউ কোনো কথা বলছি না। কিছুক্ষণ চুপ থাকার পর হুট করে দিয়া বলল, তোমার বউকে কি এখানে মালয়েশিয়ার সাথে করে নিয়ে এসেছো? আমি দিয়ার কথা শুনে হাসতে লাগলাম। হা হা হা। বউ? হা হা হা। কি হলো, হাসছো কেন? আমি হাসির কিছু বলেছি? আমার কপালে বউ নাই মানে? তুমি কি সব অদ্ভুত কথা বলছো? সত্যি তো বলছি। এখানে অদ্ভুতের কি আছে? মানে তুমি এখনো বিয়ে করো নাই? না, বললাম না আমার কপালে বউ নাই। কেন বিয়ে করো নাই? তুমি জেনে কি করবে? প্লিজ বলো না, কেন বিয়ে করো নাই? আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। তারপর দিয়ার চোখে চোখ রেখে বললাম, তোমার জন্য। দিয়া অবাক হয়ে বলল, আমার জন্য মানে? সেদিন রাতে আমি কিছু একটা ভেবে চুপ করে রইলাম। দিয়াকে কি এখন এসব বলা ঠিক হবে? দিয়া তো সুখেই আছে, ওকে এসব বলে কি ওর কষ্ট বাড়ানো ঠিক হবে? দিয়া আমাকে চুপ থাকতে দেখে তারপর বলল, বলো না সেদিন রাতে কি? কিছু না। দিয়া এবার আমার হাত ধরে ইয়ার মাথায় নিয়ে গেল। তারপর বলল, ও তো ছোট্ট ফেরেশতা মানুষ। আমি জানি তুমি ওর মাথায় হাত রেখে মিথ্যে বলতে পারবে না। আমি এবার কি বলবো কিছু বুঝে উঠতে পারছি না। হিয়ার মাথায় হাত রেখে আমি আবার মিথ্যেও বলতে পারবো না। আমি বললাম, দিয়া থাক না এসব, আর জেনে কি করবে? তুমি বলবে কিনা বলো। আমি এবার বলতে শুরু করলাম, আসলে সেদিন রাতে তুমি যখন আমার মুখ থেকে একবার বউ ডাক শুনতে চেয়েছিলে, তখন আমি কেন ঘর থেকে বেরিয়ে গিয়েছিলাম জানো? সেদিন আমি তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য রুম থেকে বেরিয়ে গিয়েছিলাম। সেদিন আমি তোমাকে একবার না সারা জীবনের জন্য বউ ডাকতে চেয়েছিলাম। তোমাকে আপন করে নিতে চেয়েছিলাম, কিন্তু তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য একটা লাল টকটকে শাড়ি আর অনেক গোলাপ ফুল নিয়ে যখন বাসায় আসলাম, তখন আমি নিজেই সারপ্রাইজড হয়ে যাই। এসে দেখি তুমি রুমে নাই। তারপর যখন তোমার চিঠি আর ডিভোর্স পেপারের সাইন দেখলাম, তখন আমার সারা দুনিয়া অন্ধকার হয়ে এসেছিল। তারপর ৫টা বছর তোমার অপেক্ষায় আর তোমাকে খুঁজতে খুঁজতে কাটিয়ে দেই। সবাই তো ভেবে নিয়েছিল যে তুমি আর বেঁচে নেই, কিন্তু একমাত্র আমিই জানতাম তোমাকে আমি একদিন না একদিন খুঁজে পাবো। কিন্তু এভাবে যে পেয়েও তোমাকে হারাতে হবে সেটা ভাবিনি। আমি এক নিঃশ্বাসে কথাগুলো বলে ফেললাম। দিয়ার দিকে তাকিয়ে দেখলাম গাল বেয়ে চোখের পানি গড়িয়ে পড়ছে। আমার দিকে মায়াভরা চোখে তাকিয়ে আছে। আমারও চোখ দিয়ে পানি বের হয়ে এসেছিল। আমি সেটা মুছে দিয়াকে বললাম, এই পাগলি, কাঁদছো কেন? আমি কিন্তু এখন আর কষ্ট পাচ্ছি না, কারণ তুমি সুখে আছো। তোমার সুখই আমার সুখ। দিয়ার এখন অনেক ইচ্ছে করছে নিয়ানকে জড়িয়ে ধরতে, কিন্তু ধরলো না, নিজেকে কন্ট্রোল করলো আর মনে মনে বলতে লাগলো, আমাকে এতদিন অনেক কষ্ট দিয়েছো, এখন তোমার নিজের কিছু কষ্ট পাওয়া প্রাপ্য। দিয়ার ভিতরে ভিতরে অনেক খুশি হচ্ছে এই ভেবে যে আমার নিয়ান আমাকে ভালোবাসে, আমার জন্য সে এতটা বছর অপেক্ষা করলো। কিন্তু সে খুশিটা প্রকাশ করলো না। চোখের পানি মুছে চুপ করে বসে রইল আর বারবার নিয়ানের দিকে আর চোখে তাকাতে লাগলো। আজ নিয়ানকে কেন জানি দিয়ার কাছে অন্যরকম লাগছে। হিয়া আমার কোলে ঘুমিয়ে পড়ল। আমার বুকে মাথা রেখে 2 হাত দিয়ে গলা জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। আমি ওকে 2 হাত দিয়ে আঁকড়ে ধরে আছি। আমার হোটেলের কাছে চলে আসলাম। আমি হিয়াকে দিয়ার কোলে দিলাম। গাড়ি থেকে নেমে এসে আবার গাড়ির ভিতরে মুখ ঢুকিয়ে হিয়ার গালে চুমু দেওয়ার জন্য মাথা এগিয়ে নিলাম। হিয়া দিয়ার কাঁধে মাথা রেখে ঘুমিয়েছিল। আমি যখন হিয়াকে চুমু খাওয়ার জন্য ঠোঁট এগিয়ে দিলাম, দিয়া ভাবলো আমি ওকে চুমু খাবো, তাই তার গালে গিয়ে আনছিল। কিন্তু আমি হিয়ার গালে চুমু খাওয়াতে দিয়া লজ্জা পেয়ে আবার গাল পিছিয়ে নিল। আমি গাড়ি থেকে মাথা বের করে পিছন ফিরে চলে আসছিলাম। পিছন থেকে দিয়া ডাক দিল, এই যে শোনো।
আমি পিছন ফিরে বললাম, জি। কালকে অফিসে একটু তাড়াতাড়ি চলে যেও। জি আচ্ছা। এই বলে আমি হোটেলের ভিতরে ঢুকে গেলাম। আমি ভিতরে ঢোকা পর্যন্ত দিয়া সেখানে গাড়ি নিয়ে দাঁড়িয়ে রইল। আমি রুমে ঢুকে সবকিছু গুছিয়ে নিলাম। দিয়াকে আমার মনের কথা বলতে পেরে এখন শান্তি লাগছে। পরের দিন সকালে রেডি হচ্ছিলাম, হঠাৎ আমার মোবাইলটা বেজে উঠল। আম্মু ফোন দিয়েছেন। আমি ফোন রিসিভ করার পর আম্মু বললেন, কেমন আছিস রে? ভালো। আম্মু, আমি আসছি, এসেই তোমার সাথে কথা বলবো, এখন রাখি। কোথায় আসছিস? আম্মু, আমি দেশে ফিরছি। আম্মুকে কিছু বলতে না দিয়ে আমি ফোনটা কেটে দিলাম। হ্যাঁ, আমি আজ দেশে ফিরে যাচ্ছি। সেদিন যখন ভাবছিলাম দিয়ার সামনে আর যাব না, সেদিনই আমি দেশে ফেরার জন্য টিকিট বুক করি। তাই সেদিন অফিসে যেতেও দেরি হয়েছিল। আজ এখানকার সময় দুপুর 12টায় আমার ফ্লাইট। আম্মুকে দিয়ার কথা বললাম না। দিয়া যখন সবার থেকে দূরে চলে এসে ভালো থাকতে চাইছে, তাহলে থাকুক। দিয়া ওর মতো করে, আমি ওর সুখে পানি ঢালতে চাই না। আমি আজ শেষবারের মতো দিয়াকে আর ওর মেয়েকে হিয়াকে দেখতে যাচ্ছি। ওর মেয়েটার মায়ে পড়ে গেছি যে আমি। জিসানকে আমি আরও আগেই বলে দিয়েছি অফিস বাসে করে চলে যেতে। তারপর সব কিছু নিয়ে একটা ট্যাক্সিতে উঠলাম। অফিস থেকে একেবারে এয়ারপোর্টে চলে যাব। আমার ট্যাক্সি আর দিয়ার কার একসাথে এসে থামলো অফিসের সামনে। আমি ট্যাক্সি থেকে নেমে দাঁড়াতেই দেখলাম দিয়া আর হিয়া নামছে গাড়ি থেকে। আজ দিয়া একটা কালো শাড়ি পরে এসেছে। আজ অনেক সুন্দর লাগছে দিয়াকে। এত সুন্দর কেন এই মেয়েটা? আমি নিজের মাথায় নিজে থাপ্পড় দিলাম। আমি সব কি ভাবছি, দিয়া এখন অন্য কারো বউ। গাড়ি থেকে নেমেই হিয়া আমাকে দেখতে পেয়ে দৌড়ে এসে আমার কোলে উঠল। আমি হিয়ার গালে একটা চুমু খেলাম। মেয়েটা যে কেন আমাকে এত মায়ায় ফেলেছে। আজকের পর হয়তো আমাকে না দেখতে পেয়ে অনেক মিস করবে, আর আমি অনেক অনেক মিস করব। দিয়া আমার দিকে তাকিয়ে একটা হাসি দিল। আমি হিয়াকে কোলে নিয়ে অফিসে ঢুকে গেলাম। আমার পিছন পিছন দিয়াও ঢুকলো। আমি হিয়াকে আমার টেবিলে নিয়ে গিয়ে বসালাম। দিয়া আমার দিকে একবার তাকিয়ে ওর কেবিনে ঢুকে গেল। দিয়াকে দেখে মনে হচ্ছে আজ সে অনেক হ্যাপি। ভালোই হলো, আজ দিয়াকে হাসি মুখে দেখেই সারা জীবনের জন্য ওর জীবন থেকে বিদায় নিতে পারবো। হিয়াকে টেবিলে বসিয়ে আমি হাঁটু গেড়ে নিচে বসলাম। আমি ওর গালে হাত দিলাম। কিছুক্ষণ তাকিয়ে রইলাম। এই মেয়েটাকে আমার এত ভালো বা এত মায়া লাগে কেন? হিয়া, আমি নিজেকে ধরে রাখতে পারলাম না। চোখ দিয়ে সাগরের বাঁধ ভাঙার মতো করে অশ্রু গড়িয়ে পড়ল। আমার বুকটা ফেটে যাচ্ছে, চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। হিয়া আমার গালে হাত দিয়ে বলল, আঙ্কেল, তুমি কান্না করছো কেন? আমি হিয়ার কথায় কোনো উত্তর দিলাম না। ওর গালে একটা চুমু দিয়ে ওকে জড়িয়ে ধরলাম। তারপর বললাম, হিয়া, তুমি তোমার আম্মুর কাছে যাও। আমি তোমার জন্য বাইরে থেকে অনেকগুলো চকলেট নিয়ে আসছি। আজ এই মায়াবতীটাকে মিথ্যে বলতে হলো। এই বলে আমি হিয়াকে ওর আম্মুর কেবিনের সামনে দিয়ে আসলাম। কেবিনের বাইরে গ্লাস দিয়ে আমি আমার মায়াবতীকে শেষ একবার দেখলাম। মাথা নিচু করে অফিসের পেপারে কি যেন লিখছে। আমি আর সেখানে দাঁড়ালাম না, চলে যেতে লাগলাম। আমি যে অফিস গেট দিয়ে বেরোতে যাব, তখনই ছোট্ট দুইটা হাত আমার পা দুটো জড়িয়ে ধরলো। হিয়া? হ্যাঁ, হিয়াই পিছন থেকে আমার পা জড়িয়ে ধরলো। আমি আবার হাঁটু করে ওর সামনে বসলাম। কি হলো হিয়া? আঙ্কেল, আঙ্কেল, তুমি ফিরে আসবে তো? ইয়া আল্লাহ, তুমি পিচ্চিটাকে কেন এত মায়া দিয়ে গড়ালে? আমার যে এই পিচ্চিটাকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না। মেয়েটাকে আমি আবার জড়িয়ে ধরলাম। আমার এখন হাম করে কান্না করতে মন চাইছে। এই মেয়েটার প্রতি আমার কিসের এত টান? কি আছে এই মেয়ের মধ্যে? আমাকে আবার মেয়েটাকে মিথ্যে বলতে হলো। আমি আসছি মামুনি, এক্ষুনি আসছি। তোমার জন্য অনেকগুলো চকলেট নিয়ে আসছি। তাহলে তুমি কান্না করছো কেন? তোমাকে চকলেট আনতে হবে না আঙ্কেল, আমার চকলেট লাগবে না, তুমি যেও না, বলে আবার আমার গলা জড়িয়ে ধরলো। আমার চোখ দিয়ে অনর্গল বৃষ্টি ঝরেই যাচ্ছে, কিন্তু কোনো আওয়াজ করতে পারছি না। পৃথিবীর সবচেয়ে কষ্টের কান্নাই হলো নীরব কান্না। এই কান্নায় বুক ফাটে কিন্তু মুখ ফোটে না। এখন এই পরিস্থিতিতে আমি আছি। আমি হিয়াকে আমার থেকে ছাড়িয়ে আরও একটা মিথ্যে বললাম। এই যে মামনি, ওই যে দেখা যাচ্ছে দোকান, সেখান থেকে আমি আসছি। তুমি তোমার আম্মুর কাছে যাও। হিয়া মুখটা কালো করে চলে গেল। আমি ট্যাক্সিকে বলেছিলাম আমি আসা আগ পর্যন্ত দাঁড়িয়ে থাকতে। ট্যাক্সিটা এখনও দাঁড়িয়ে আছে। আমি ট্যাক্সিতে উঠতে যাব, তখনই জিসান আমাকে ডাক দিল, এই যে নিয়ান ভাই। জিসান অফিস থেকে দৌড়ে বের হয়ে আমার কাছে আসলো। এসে বলল, কোথায় যাচ্ছেন ভাই? আমি জিসানকে জড়িয়ে ধরলাম। আপনি অনেক ভালো জিসান ভাই, এই কয়েকদিনেই আমাকে অনেক আপন করে নিয়েছেন। আমি দেশে ফিরে যাচ্ছি।
মানে? এই তো কদিন হলো এখানে আসছেন। আমি আর এদেশে থাকতে চাই না ভাই। আসি ভাই, ভালো থাকবেন। এই বলে আমি ট্যাক্সিতে উঠে গেলাম। এদিকে হিয়া নিয়ানকে চলে যাওয়ার পর ওর আম্মুর কেবিনে যায়নি। নিয়ান যেখানে বসে কাজ করত সেখানে বসে আছে। আধা ঘন্টা হয়ে গেল, নিয়ান এখনও আসছে না। এদিকে দিয়া ভাবলো একবার ওদের দেখে আসি। দিয়া কেবিন থেকে বের হয়ে এসে দেখে হিয়া একা একা গালে হাত দিয়ে বসে আছে। দিয়ে এগিয়ে গিয়ে বলল, তোমার আঙ্কেল কই গেছে হিয়া? আমার জন্য চকলেট আনতে গেছে। কিন্তু জানো আম্মু, আঙ্কেল সে কখন গেছিল, এখনও আসছে না। আর জানো আম্মু, আঙ্কেল বাইরে যাওয়ার সময় অনেক কান্না করলো। দিয়ার বুক ধুক করে উঠল। নিয়ান কান্না করলো কেন? তাহলে কি নিয়ান? দিয়ে হিয়াকে কোলে নিয়ে জিসানের কাছে গেল। নিয়ানকে সে অনেকবার জিসানের সাথে দেখেছে। জিসান দিয়াকে দেখে বসা থেকে উঠে দাঁড়ালো। ম্যাডাম কিছু বলবেন? নিয়ান কোথায় গেছে? নিয়ান ভাই তো আজ দেশে চলে যাচ্ছে। কি? এই বলে দিয়ে হিয়াকে নিয়ে বেরিয়ে যেতে লাগলো। জিসান কিছুই বুঝতে পারলো না। নিয়ান দেশে যাচ্ছে শুনে তার ম্যাডাম কেন এরকম রিয়্যাক্ট করলো। দিয়া নিজের গাড়ি উঠেই ড্রাইভারকে বলল, তাড়াতাড়ি এয়ারপোর্টে চলেন। দিয়াকে কান্না করতে দেখে হিয়া জিজ্ঞেস করলো, আম্মু তুমি কান্না করছো কেন? আর আঙ্কেল কই গেছে? কোথাও যায়নি মা, আমরা এখনই খুঁজে বের করব। বলেই হিয়াকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো দিয়া। ড্রাইভারকে বলল, আরেকটু জোরে চালান না। ড্রাইভার গাড়ির স্পিড অনেক বাড়িয়ে দিল। আমার পাসপোর্ট ভিসা চেক করছিল একজন গার্ড। আমি এখন এয়ারপোর্টের ভিতরে ঢুকে যাব। আর বেশিক্ষণ বাকি নেই আমার ফ্লাইট ছাড়তে। গার্ড আমার সব কিছু চেক করে বলল, আমার সব কিছু ঠিক আছে, আমি এখন ভিতরে যেতে পারি। আমি যেই ভিতরে যাওয়ার জন্য পা বাড়ালাম, হঠাৎ পেছন থেকে কে যেন আমাকে জড়িয়ে ধরলো। আমি পেছন ফিরে তাকাতেই দেখলাম দিয়া। দিয়া, তুমি এখানে? দিয়া বলল, একাই চলে যাচ্ছ? তোমার বউকে আর তোমার মেয়েকে নিয়ে যাবে না সাথে করে? আমার মেয়ে মানে? হুম, হিয়া তোমার মেয়ে। সেদিন তুমি যখন আমাকে পিলটা দিয়েছিলে সেটা আমি খাই নাই, ফেলে দিয়েছিলাম। দিয়ার কথা শুনে খুশিতে আমার কান্না চলে আসলো। আমি দিয়ার দুই গালে হাত দিয়ে চোখের পানি ফেলতে ফেলতে বললাম, হিয়া আমার মেয়ে, আমার মেয়ে। এই বলে আমি দিয়াকে জড়িয়ে ধরলাম। দিয়াও কান্না করছে। তারপর আমার থেকে নিজেকে ছাড়িয়ে বলল, এই ছাড়ো ছাড়ো, কী করছো সবাই দেখছে। আমার বউকে আমি জড়িয়ে ধরেছি, তাতে কার কি? তাই বলে মানুষকে ফ্রিতে সিনেমা দেখাবে? ওলে বাবালে, আমার পিচ্চিটা দেখে অনেক পাকনা হয়ে গেছে। দিয়ার গাল টিপে বললাম, এই ছাড়ো, আমি কি এখন আর পিচ্চি রয়ে গেছি নাকি? আমি তো এখন অনেক বড় হয়ে গেছি। তুমি যত বড়ই হও না কেন, আমার কাছে সে আগের পিচ্চিই রয়ে থাকবে। আমার পিচ্চি বউ এ এখন আসছে প্রেম দেখাতে। তখন তো আমাকে কত কষ্ট দিয়েছিলে। হ্যাঁ দিয়েছিলাম, তাই তো তোমার চেয়ে দ্বিগুণ কষ্ট আমি এই 5-5টা বছরে পেলাম। আর আমি কি কম কষ্ট পাইছি এই 5 বছরে? জানো, প্রত্যেকটা দিন তোমার কথা মনে পড়তো, তোমাকে অনেক বেশি মিস করতাম। তাই প্রত্যেক দিন তোমাকে ফোন দিতাম শুধুমাত্র তোমার মুখ থেকে একটা শব্দ শোনার জন্য। শব্দ না শুনতে পারলেও তোমার নিঃশ্বাসের আওয়াজে শুনলেই আমার মন শান্ত হতো। কি? সেই অপরিচিত নাম্বারটা তুমি ছিলে? হুম। আমার মেয়েটা কই গো? গাড়িতে আছে, চলো। গাড়ির ভিতরে ঢুকতেই হিয়া আমাকে দেখে আঙ্কেল আঙ্কেল বলে জড়িয়ে ধরলো। আমি বললাম, আঙ্কেল নাম আপনি, আব্বু বলো। আব্বু কেন? এখন থেকে আব্বুই বলবে। আমি হিয়াকে আমার কোলে নিয়ে ওর চোখে মুখে অনেকগুলো চুমু দিলাম। দিয়ে আমাদের বাবা মেয়ের মিলন দেখে হাসতে লাগলো। আমি হিয়াকে বললাম, চলো আম্মু, আমরা এখন বাংলাদেশে যাব। বলে আমি হিয়াকে কোলে নিয়ে গাড়ি থেকে নেমে দিয়ার হাত ধরে টানতে লাগলাম। দিয়ে বলল, এই কোথায় যাচ্ছ? কেন? দেশে যাবা না? পাসপোর্ট টিকিট ছাড়া কীভাবে যাব আমরা? হ্যাঁ, আমি তো ভুলে গেছিলাম। তো এখন আমরা কই যাব? আমি যে বাড়িতে আমার জীবনের 5টা বছর কাটিয়েছি সেই বাড়িতে। ওদের থেকে তো বিদায় নিতে, ওদের কাছে যে আমি ঋণী, ওরা আমাকে যে নতুন করে জীবন দিয়েছিল। তারপর আমরা আরিয়ান চৌধুরীর বাড়িতে চলে আসি। আরিয়ান চৌধুরী ও তার মা আমাকে দেখে আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছেন। আরিয়ান চৌধুরী আমাকে প্রশ্ন করলো, আপনি এখানে? হয়তো আমাকে আগে ফটোতে দেখেছে, তাই প্রথম দেখাতেই চিনে ফেলল। তারপর দিয়া ওদের সব কিছু বুঝিয়ে বলল। আরিয়ান চৌধুরী দিয়ার কথা শুনে মুখটা মলিন করে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। তারপর আমাদের বলল, আচ্ছা তাহলে আজ না হয় তোমরা এখানে থাকো, এর ভিতরে আমি দিয়া আর হিয়ার পাসপোর্ট টিকিটের ব্যবস্থা করে ফেলছি।
এই বলে আরিয়ান চৌধুরী আর সেখানে দাঁড়ালো না, চলে গেল বাইরে। আরিয়ানের আম্মুর মুখের দিকে তাকিয়ে দেখলাম ওনার চোখে পানি। হয়তো দিয়া আর হিয়ার চলে যাওয়ার কথা শুনে অনেক কষ্ট পেয়েছেন। উনি অনেক কষ্ট করে বললেন, দিয়া তোর স্বামীকে নিয়ে রুমে গিয়ে ফ্রেশ হয়ে আয় মা, আমি তোদের জন্য খাবার রেডি করছি। এই বলে উনি চলে গেলেন। দিয়া আমাকে বলল, চলো রুমে চলো। দিয়া আমাকে একটা রুমে নিয়ে আসলো। জিনিসপত্র দেখে মনে হচ্ছে এটা দিয়ারই রুম ছিল এতদিন। দিয়া নিজের আলমারি থেকে একটা তাওয়াল বের করে আমার হাতে দিল, বলল, যাও ওইদিকে ওয়াশরুম, গোসল করে ফ্রেশ হয়ে আসো। আচ্ছা দিয়া একটা কথা বলি। দিয়া মুখে একটা রাগী লুক নিয়ে আমাকে বলল, এভাবে জিজ্ঞেস করছো কেন? অন্য কারো বউয়ের সাথে কথা বলছো? তোমার যা মন চায় তাই বলো, জিজ্ঞেস করার কি আছে? আরিয়ান চৌধুরীর আম্মুকে দেখলাম তুমি চলে যাচ্ছ, সেই কথা শুনে চোখ দিয়ে পানি বের হয়ে আসছে। দিয়া একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, ওনাদের মতো মানুষ হয় না। যখন আমি তোমাকে ছেড়ে চলে আসি তারপর থেকে আমি অনেক ভেঙে পড়ি। প্রত্যেকটা দিন তোমার জন্য কান্না করতাম, ঠিকমতো খাওয়া দাওয়া করতাম না। তারপর উনি আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছিলেন। আমাকে প্রত্যেকটা দিন নিজের হাতে খাইয়ে দিতেন। আমাকে যেভাবে উনি আদর করতেন সেভাবে হয়তো উনি নিজের মেয়েকেই করেন না। আমি আর এক মেয়েকে ফেলে আসলে কি হবে, এখানে এসে আরেক মা পেলাম বলে দিয়ে কান্না করতে লাগলো। আমি দিয়ার মাথা আমার বুকে ঠেকে সান্ত্বনা দিতে লাগলাম। হঠাৎ হিয়া রুমে এসে আমাদের দেখে বলল, তোমরা কি করছো? আমি দিয়াকে ছেড়ে হিয়াকে কোলে নিলাম, বললাম, তোমার আম্মুকে আদর করছিলাম মামনি। না, তুমি আম্মুকে আদর করবে না। কেন? তুমি শুধু আমাকে আদর করবে আর কাউকে না। দিয়া বলল, দেখেছো তোমার মেয়ে কি হিংসুক, এখন থেকেই আমাকে তোমার থেকে কত দূরে ঠেলে দিচ্ছে। আমি দিয়ার কথা শুনে হাসতে লাগলাম। এভাবেই দিয়া আর হিয়ার সাথে খুনসুটিতে কেটে গেল সারাটা দিন। রাতে খাবার খেয়ে রুমে আসলাম ঘুমাতে। এখানে দিয়ার আজকে লাস্ট রাত, কালকে আমরা দেশে চলে যাব। হিয়া অনেক আগেই ঘুমিয়ে গেছে। এই এই তুমি আমার দিকে এভাবে আগাচ্ছ কেন? আমার পিচ্ছি বউটাকে একটু আদর করব। এই না না সরো, আমি কিন্তু চিল্লাবো। চিল্লাও, কেউ আসবে না। তুমি চিল্লালে আজ কেউ আসবে না, উল্টো ওরা আরও অন্য কিছু ভাববে। প্লিজ সরে যাও, আমি তোমার সাথে সব কিছু নতুন করে শুরু করতে চাই। আমরা আবার নতুন করে বিয়ে করব, আবার নতুন করে বাসর করব। প্লিজ আজ না, প্লিজ আজ একটু শান্তিতে ঘুমিয়ে পড়ো। আমি দিয়ার কাছ থেকে সরে আসলাম, বললাম, শেয়ালের সামনে মোরগ রেখে বলছে শান্তিতে ঘুমাও, বলে আমি অন্যদিকে মুখ করে বসে রইলাম। আমার কথা শুনে দিয়া হাসতে লাগলো। হা হা হা, তুমি এত দুষ্টু কেন? বলে দিয়ে আমার কাঁধে হাত রেখে পেছন থেকে আমাকে 2 হাত দিয়ে জড়িয়ে ধরলো। আচ্ছা একটা কাজ করতে পারো? কি? আমাকে একটা কিস করতে পারো, কিন্তু কিস করার পর অন্য কিছু করার ধান্দা করো না কিন্তু। লাগবে না আমার কিস, তোমার না লাগলেও আমার লাগবে। বলে আমাকে ধাক্কা দিয়ে বিছানাতে ফেলে আমার উপরে উঠে এসে আমার ঠোঁটে ঠোঁট মিশিয়ে দিল। অনেকক্ষণ পর আমার ঠোঁট ছাড়লো। আমি অনেক জোরে জোরে শ্বাস নিতে লাগলাম। দিয়েও আমার মতো হাঁপাতে লাগলো। আমি বললাম, হ্যাঁ, ও মাই গড, আরেকটু হলে তো আমি মরেই যেতাম, রাক্ষসী একটা। আমার ঠোঁটকে খাওয়ার জিনিস নাকি যে এভাবে চুষে চুষে খেতে হবে? ঠোঁটে হাত দিয়ে বললাম, ইস, আমার ঠোঁটে আবার কামড় দিছে, রাক্ষসী একটা। কি বললে আমি রাক্ষসী? আর দেখি কোথায় লেগেছে। বলেই আমার ঠোঁটে হাত দিল, বলল, কই কিছু তো হয় নাই। হয় নাই মানে? এই যে রক্ত বের হচ্ছে দেখতে পারছো না? দিয়ে আবার আরও জোরে জোরে হাসতে লাগলো। এই পিচ্ছি শয়তান্নি, আমার রক্ত বের হচ্ছে আর তুমি হাসছো? আরে পাগল, এগুলো রক্ত না, এগুলো লিপস্টিক। হ্যাঁ, তুমি আমাকে লিপস্টিক খাইয়েছো, এখন যদি আমার পেট খারাপ করে? কিচ্ছু হবে না, এখন থেকে লিপস্টিক খেয়ে অভ্যাস করো, ভবিষ্যতে আরও অনেক খেতে হবে। এবার ঘুমাও। দাঁড়াও, আম্মুকে একটা ফোন দিয়ে নেই। আর তুমি একটা কথা বইলো না, চুপ করে থাকো, আমি ওদের সারপ্রাইজ দিতে চাই। ফোন দেওয়ার সাথে সাথে আম্মু রিসিভ করলো। কিরে, তুই কখন আসবি? সেই কখন থেকে তোর অপেক্ষা করে বসে আছি। আম্মু, আমি আজ আসবো না, কাল আসছি। কি হয়েছে রে, আজ আসবি না কেন? আম্মু, কাল এসে সব বলছি। আর শোনো, চাচা চাচিকে ফোন দিয়ে কালকে আমাদের বাসায় আসতে বলো। আচ্ছা, এখন রাখছি। দিয়ে বললো, আমার কথা বললে না কেন? কালকে ওদের সবাইকে সারপ্রাইজ দেব, তোমাকে হঠাৎ দেখে সবাই চমকে উঠবে আমি জানি। আচ্ছা, এখন ঘুমিয়ে পড়ো। আমি আমার বালিশে মাথা রাখতেই দিয়ে আমার বুকে শুয়ে পড়লো। কি হলো, তুমি তোমার বালিশে ঘুমাও। দিয়ে নিজের বালিশটা হাতে নিয়ে নিচে ফেলে দিল। তারপর বলল, আমার বালিশ নাই। আমার বুকে আবার মাথা রাখলো।
আমি দিয়ার কাণ্ড দেখে হাসতে লাগলাম। পাগলি একটা। হুম, তোমার পাগলি। দিয়ে কিছুক্ষণ চুপ করে থাকার পর আবার বলল, জানো আজ কতদিন পর আমি শান্তিতে ঘুমাতে পারবো? পাগলি ঘুমাও। বলে আমি দিয়াকে 2 হাত দিয়ে শক্ত করে বুকে মিশিয়ে নিলাম। পরের দিন সকালে সবার থেকে বিদায় নিয়ে চলে আসলাম এয়ারপোর্টে। আরিয়ান চৌধুরীর বাড়ি থেকে আসার সময় আরিয়ানের মা আর দিয়া অনেক কান্না করছে। বিমানে বসে আছি, হিয়া আমার কোলে ঘুমিয়ে আর দিয়া আমার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে আছে। বিমান বাংলাদেশে এসে ল্যান্ড করলো। আমি দিয়াকে বললাম, এই দিয়া দিয়া ওঠো, আমরা চলে এসেছি দেশে। দিয়া চোখ মুছতে মুছতে আমার দিকে তাকে অপরাধীর ভঙ্গিতে বলল, সরি, তুমি হয়তো সারা রাস্তা একা একা বোর হয়েছ। আমার যে কখন ঘুম লেগেছিল বুঝতেই পারি নাই। এয়ারপোর্ট থেকে বের হতেই দিয়া জোরে একটা নিঃশ্বাস নিল। দিয়া বলল, কতদিন পর আমার দেশের সেই চিরচেনা গন্ধটা পেলাম, মনটাই ফ্রেশ হয়ে গেল। এখন চলো। দিয়া আর হিয়াকে নিয়ে একটা ট্যাক্সিতে উঠলাম। হিয়ার এখনও ঘুম ভাঙে নাই, এখনও আমার কোলেই ঘুমিয়ে আছে। আমাদের বাড়ির পাশে আসতে আমি হিয়ার হাতে একটা বোরকা ধরিয়ে দিয়ে বললাম, এটা পরে নাও। বোরকা কেন? পরো না, এত প্রশ্ন করছো কেন? দিয়া আর কিছু না বলে বোরকা পরে নিল। দিয়ার চোখ দুইটা ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না। হিয়াও জেগে উঠেছে। আমি হিয়াকে কোলে নিয়ে আমাদের ঘরের বেল বাজালাম। আম্মু এসে দরজা খুললেন। নিয়ান বাবা তুই? বোরকা পরা দিয়াকে আর আমার কোলে হিয়াকে দেখে আটকে গেলেন। আবার বললেন, কে রে ওরা কে? বলছি আগে ঘরে তো ঢুকতে দাও। আমি ভিতরে ঢুকে দেখলাম আব্বু, চাচা, চাচি, আদিবা, শিহাব সবাই ড্রয়িং রুমে বসে আছেন। আমাকে সবাই একসাথে প্রশ্ন করলো যে ওরা কে। আমি দিয়াকে দেখে বললাম, আমার বউ। সবাই অবাক হর্ষে খুশি হলেন। আব্বু বললেন, নিয়ান তুই শেষ পর্যন্ত বিয়ে করলি, এবার আমি শান্তি পেলাম। আম্মু দিয়াকে বললেন, মুখোশটা খোলো বৌমা, দেখি আমার বৌমা কত সুন্দর। দিয়া আমার দিকে তাকিয়ে চোখের ইশারে প্রশ্ন করলো, খুলবে কি না? আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। দিয়ে নিকাবটা পিছনে হাত দিয়ে ফিতেটা খুললো। খুলে আস্তে আস্তে মুখ থেকে নিকাবটা সরালো। নিকাবটা মুখ থেকে সরাতেই সবাই চোখ বড় বড় করে দিয়ার দিকে তাকিয়ে আছে। দিয়াকে চিনতে ওদের কিছুটা কষ্ট হচ্ছে, কারণ এই 5 বছরে দিয়া অনেক পাল্টে গেছে। সবার চিনতে কষ্ট হলেও চাচা ঠিকই চিনে নিলেন। মুখ দিয়ে একটা শব্দ বের করলেন, দিয়া। চাচা দাঁড়াতে পারলেন না, সোফাতে বসে পড়লেন। চাচার মুখে দিয়া ডাক শুনে এবার সবাই চিনে গেল। চাচি দৌড়ে এসে দিয়াকে জড়িয়ে ধরে হাউমাউ করে দুজনে কান্না করতে লাগলো। চাচা এখনো সোফাতেই বসে আছেন, তার চোখ দিয়ে অনর্গল পানি ফেলছেন। এবার দিয়া চাচিকে ছেড়ে ওর আব্বুর দিকে এগিয়ে যেতে লাগলো। চাচার পাশে গিয়ে ধাপাস করে বসে পড়লো চাচার পায়ের কাছে। চাচা দিয়ার থেকে মুখ ফিরিয়ে বসে আছেন। দিয়া এবার চাচার পা জড়িয়ে হাউমাউ করে কান্না করতে লাগলো আর বলতে লাগলো, আমাকে তুমি মাফ করে দাও। চাচার পায়ে মাথা ঠেকে কান্না করছে। দিয়ার কান্না দেখে আমি নিজেকে ধরে রাখতে পারলাম না, চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়লো। আশেপাশে সবাই দিয়ার কান্না দেখে কান্না করছে। এবার চাচা আর নিজেকে ধরে রাখতে পারলেন না, দিয়াকে নিজের পা থেকে তুলে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করতে লাগলেন। কিছুক্ষণ কান্না করার পর দিয়াকে ছেড়ে ওর কপালে একটা চুমু খেলেন। এতক্ষণ দিয়াকে পেয়ে হিয়াকে কেউ খেয়াল করে নাই। হিয়া আমার কোলেই আছে। আম্মু বললেন, ও কে রে? আম্মু, ও ও আমাদের মেয়ে। আম্মু খুশিতে কান্না করে দিলেন। কি বললি? ও আমাদের দিদি ভাই? আম্মু। আম্মু হিয়াকে আমার কোল থেকে নিতে চাইলেন, কিন্তু হিয়া গেল না। আমি হিয়াকে বললাম, যাও মামনি, উনি তোমার দাদু। আমার কথা শুনে এবার হিয়া আম্মুর কোলে গেল। আম্মু হিয়ার চোখে মুখে অনেকগুলো চুমু খেলেন। হিয়াকে নিয়ে সবাই কাড়াকাড়ি করতে লাগলো। একজনের কোল থেকে আরেকজন নিচ্ছে, সবাই অনেক খুশি। আমি ওদের দেখে হাসতে লাগলাম। এবারে কতদিন পর এরকম হাসি খুশি লাগলো। আমি দিয়ার পাশে গিয়ে ওর কানে কানে বললাম, আমার সেদিনের ভুলের জন্য সবাই কত খুশি, কিন্তু আফসোস সেদিনের ঘটনা আমার কিছু মনে নেই। তখন আমি কিছুই ফিল করতে পারি নাই। সমস্যা নেই, সেদিন ফিল করতে পারি নাই তো কি হয়েছে, আজ আবার সব কিছু নতুন করে ফিল নেব। দিয়া লজ্জা পেয়ে বলল, এই সরো, তোমার কি লজ্জা শরম নাই? সবাই আছে তো? আরে আমি কি সবাইকে শুনিয়ে বললাম নাকি? আমি তো তোমার কানে কানে বললাম। রাতে কাজী এনে নতুন করে আবার আমাদের বিয়ে হলো। আজ আবার বাসর ঘর সাজানো হলো। এই নিয়ে 3টা বাসর হবে আমাদের, কিন্তু ওই 2টা দিন অপূর্ণ বাসর রাত। আজ হবে আমাদের আসল বাসর রাত। দিয়ে আগে থেকে বাসর ঘরে গিয়ে বসে আছে। আমি হিয়াকে খুঁজতে লাগলাম। আম্মুকে জিজ্ঞেস করতে বললেন, আদিবার রুমে আছে। আমি আদিবার রুমে এসে বললাম, ওই আদিবা, হিয়া কই? এই যে ঘুমিয়ে আছে।
আচ্ছা দে, আমি ওকে নিয়ে যাই। আরে ভাইয়া না না, আমার কাছেই থাকুক, তুমি যাও গিয়ে তোমার কাজ করো। আমি আবার এখন কি কাজ করব? হা হা হা। কেন ভাইয়া, আজ না তোমার বাসর রাত? বাসর রাতে মানুষ কি কাজ করে? ওই বুড়ি, এত পাকনা পাকনা কথা বলছিস কেন? হিয়ার দিয়ে খেয়াল রাখিস। তোমাকে বলতে হবে না, তুমি তোমার কাজে যাও। আমি আদিবার মাথায় একটা থাপ্পড় দিয়ে বেরিয়ে গেলাম। আমার রুমের দরজার পাশে এসে দাঁড়িয়ে আছি। ভিতরে ঢুকতে কেন জানি আমার ভয় করছে। বুকে 3বার থুতু দিয়ে রুমে ঢুকেই গেলাম। কিন্তু দিয়া কই গেল? ভাবলাম বাথরুমে হয়তো গেছে। কিন্তু বাথরুমের পাশে গিয়ে দেখি দরজা খোলা, ভেতরে কেউ নেই। আমি এবার দিয়াকে ডাকতে লাগলাম, এই দিয়া দিয়া, এই বউ, এই পিচ্ছি বউ, এই পিচ্ছি শয়তান্নি, কই গেলা? হঠাৎ দিয়ে ব্যালকনি থেকে দৌড়ে বেরিয়ে আসলো। এসে আমার সামনে দাঁড়ালো। আমি বললাম, তুমি ব্যালকনিতে ছিলে? এতক্ষণ ধরে ডাকলাম, শুনলে না কেন? হি হি হি। তোমার মুখে পিচ্ছি শয়তান্নি ডাক শুনতে চেয়েছিলাম, তে চুপ করেছিলাম। ওরে আমার পিচ্ছি শয়তান্নি রে, বলেই দিয়াকে পাজাকুলো করে কোলে নিলাম। আমি বললাম, ওরে বাবারে, তুমি এত ভারী হয়েছো কি করে? দিয়াকে কোলে নিয়ে বিছানাতে নামিয়ে হাত নাড়াতে নাড়াতে বললাম, আমার হাত দুইটা গেল। এত মোটু কেন তুমি? উফ, কি বললাম আমি মোটু? তুমি মোটু, তোমার বাপ মোটু, তোমার 14 গোষ্ঠী মোটু। হি হি হি, তুমিও তো আমার 14 গোষ্ঠীর মধ্যে একজন। ধুর, সরো এখান থেকে, তোমার সাথে আমার কোনো কথা নেই। বলে আমার থেকে মুখ ঘুরিয়ে বসে রইল। আমি দিয়াকে আমার দিকে ঘুরিয়ে ওর গাল টিপে বললাম, ওলে বাবা লে, আর পিচ্ছি বউটা রাগ করেছে। আচ্ছা সরি, এই দেখো কান ধরছি, 1 2 3। দিয়া এবার হাসতে লাগলো। হইছে হইছে, আর কান ধরতে হবে না। আমি উঠে গিয়ে দিয়ার পাশে বসলাম। বললাম, আচ্ছা দিয়া, সেদিন রাতে আমাদের মধ্যে কি কি হয়েছিল গো? আমার তো কিছুই মনে নাই, শুধু এটাই মনে, যখন আমি তোমার দিয়ে আমার মুখে হাত দিল। চুপ করো, তোমার মুখে কিছু আটকায় না। না, আটকায় না, তোমার সামনে আমার কোনো কথাই আটকায় না। দিয়া মাথা নিচু করে বলল, আমার একটা তোমার মতো কিউট বাবু লাগবে। লজ্জায় লাল হয়ে বলল। আমি মজা করে বললাম, তো আমি কি করতে পারি? দিয়া এবার রেগে গিয়ে বলল, কি করবে মানে? তুমি জানো না কি করবে? না, আমি তো জানি না কি করব। তুমি বলে দাও কি করতে হবে। যাও খবিস কোথাকার, আমি বলতে পারবো না। তাহলে আমিও কিছু করতে পারবো না। তোমাকে কিছু করতে হবে না, আমি করছি, বলে আমাকে ধাক্কা দিয়ে বিছানাতে ফেলে দিল। আমি বললাম, দাঁড়াও দাঁড়াও, তোমার কিছু বলতে দিল না, ঠোঁটে ঠোঁট মিশিয়ে দিল। আমি ওকে ছাড়িয়ে বললাম, শিট, আজকে লিপস্টিক খাইয়ে ছাড়লে। আমি এক হাত দিয়ে আমার ঠোঁট আর এক হাত দিয়ে আমার টি-শার্টের মাথা দিয়ে দিয়ে ঠোঁট মুছে এবার দিয়াকে আমি ধাক্কা দিয়ে বিছানাতে ফেললাম। ওর ঠোঁটে আবার আমার ঠোঁট মিশিয়ে দিলাম। ওর ঠোঁট ছেড়ে এবার থুতনিতে চুমু খেলাম। এভাবে চোখে, গলায়, ঘাড়ে চুমুতে চুমুতে ভরিয়ে দিলাম। আজ আমার প্রতিটা স্পর্শে দিয়ে কেঁপে কেঁপে উঠছে। এভাবেই আমরা দুজন দুজনের ভালোবাসায় মিশে হারিয়ে গেলাম অতল সমুদ্রে। যে সমুদ্রে যেতে হলে লাগবে প্রচুর ভালোবাসা আর সাথে ভালোবাসার মানুষ। রাতে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। পাশে হাত দিয়ে দেখি দিয়া নাই। মেটে গেল কই? আমি একটা 3/4 পরে টি-শার্টটা খুঁজতে লাগলাম। পাশে টি-শার্টটা না পেয়ে খালি গায়ে ব্যালকনির দিকে যেতে লাগলাম। ব্যালকনিতে আসতেই দেখলাম পাগলিটা আনমনে দাঁড়িয়ে আছে। বাতাসে চুল উঠছে, গায়ে আমার টি-শার্ট। হয়তো হাতের কাছে কিছু না পেয়ে আমার টি-শার্ট পরে এসেছে। আমি পেছন থেকে গিয়ে দিয়াকে জড়িয়ে ধরলাম। হুট করে কারো হাতের চাপে দিয়া ধরফড়িয়ে উঠলো। আমি বললাম, আরে এভাবে লাফ দিলে কেন? বলে আমি ওর চুলে নাক ডুবিয়ে দিলাম। মাতাল করা সেই গন্ধ দিয়ে বলল, ওই তুমি? হুট করে এভাবে জড়িয়ে ধরলে তো ভয় পাবই। এত রাতে আমার পিচ্ছি শয়তানিটা এখানে কেন? আমি পেছন থেকে দিয়ার কাঁধে থুতনি রেখে ওর গালে চুমু খেতে লাগলাম। দিয়া বলল, আজ আমার জীবনের সবচেয়ে সুখের রাত। এই রাত আমি ঘুমিয়ে কাটাতে চাই না। তাহলে আমাকে ডাকলে না কেন? তুমি অনেক সুন্দর করে ঘুমাচ্ছিলে, তাই ডাকতে ইচ্ছে করে নাই। চলো তাহলে এই সুখের রাতে সুখে ভরিয়ে দিই। এই বলে আমি দিয়াকে কোলে নিয়ে বিছানায় আসলাম। আবারও হারিয়ে গেলাম সুখের রাজ্যে। সমাপ্ত। গল্পটা কেমন লাগলো? 2 পর্বের গল্প ছিল, কমেন্টে জানাবেন। প্রথম পর্বটা আগে দেওয়া হয়েছে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।